গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ পড়াবো ক্লাস 11 এর পদার্থবিদ্যার একটি চ্যাপ্টার, কঠিন ও তরল পদার্থের প্রসারণ। তবে আজকের আলোচনার বিষয় কিন্তু তরল পদার্থের প্রসারণ নয়, শুধু কঠিন পদার্থের প্রসারণ। তো তাহলে স্টার্ট করা যাক। একটা ধাতব দণ্ড, একটা ধাতব শীট মানে পাত, আর একটা ঘনক নেওয়া হলো। তিনটি ধাতুর তৈরি। ধাতব দণ্ড, দণ্ড মানে যার এখানে প্রস্থচ্ছেদটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দৈর্ঘ্য। একটা ধাতব পাত, এখানে তার ক্ষেত্রফলটা গুরুত্বপূর্ণ, থিকনেসটা নয়। আর একটা ধাতব ঘনক নেওয়া হলো, এখানে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা ক্ষেত্রফল, আয়তন তিনটি গুরুত্বপূর্ণ। এবার যদি উষ্ণতা বাড়ানো হয় তবে কি হবে? ধাতব দণ্ডের ক্ষেত্রে তার দৈর্ঘ্য বাড়বে, ধাতব যে পাত নিয়েছিলাম তার ক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রস্থ বাড়বে মানে ক্ষেত্রফল বাড়বে। আর ঘনক যেটা নিয়েছিলাম তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিই বাড়বে, অ্যাজ এ রেজাল্ট তার আয়তন বাড়বে। তাহলে দেখা যাচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণও হয়, ক্ষেত্রফলের প্রসারণও হয়, আয়তনেরও প্রসারণ হয়। উষ্ণতা হ্রাস করলে আবার এগুলো সংকোচন হয়। তাহলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ তিনটেই আছে। এখন আমি শুধু মনে করো দৈর্ঘ্য প্রসারণটা নিয়ে আলোচনা করছি। ধরা যাক T1 উষ্ণতায়, সে T1 সেন্টিগ্রেডও হতে পারে, ফারেনহাইটও হতে পারে। তো T1 উষ্ণতায় এই যে ধাতব দণ্ডটা নিয়েছি এর দৈর্ঘ্য L1। তাহলে T1 উষ্ণতায় দৈর্ঘ্য কত? L1। এখন উষ্ণতা বাড়িয়ে দিলাম, উষ্ণতা বাড়িয়ে উষ্ণতা করলাম T2, মানে T2টা কিন্তু আমার এখানে গ্রেটার দ্যান T1। যখনই উষ্ণতা বাড়ালাম তখন দণ্ডের দৈর্ঘ্য কি হবে? বেড়ে যাবে। এখন ধরো দণ্ডের দৈর্ঘ্য এসছে L2, এটা T1 এ আর এটা T2 তে। তাহলে T1 উষ্ণতায় দণ্ডের দৈর্ঘ্য L1, T2 উষ্ণতায় দণ্ডের দৈর্ঘ্য L2। তাহলে উষ্ণতা কতটা বাড়ালাম? তাহলে উষ্ণতা বাড়লো T2 মাইনাস T1। এই T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য শুরুতে কত ছিল? L1। তাহলে L1 দৈর্ঘ্যে দৈর্ঘ্য বাড়লো কতটা? ছিল তো L1, এখন হয়েছে L2, তাহলে দৈর্ঘ্য বেড়েছে কত? L2 মাইনাস L1। তাহলে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1। তাহলে একক উষ্ণতার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ কত হবে? সেটা হবে তাহলে L2 মাইনাস L1। একক দৈর্ঘ্যে তাই L1 দিয়ে ডিভাইড করছি, আবার একক উষ্ণতা বৃদ্ধিতে তাই ডিভাইড হয়ে যাচ্ছে T2 মাইনাস T1। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে এই যে দৈর্ঘ্য প্রসারণ হলো এটাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ডিনোট করা হয় আলফা দ্বারা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে কোনো কঠিনের যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ডিনোট করছি আলফা দ্বারা। দ্যাট মিন্স দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T। একই রকম ভাবে নেমে যাচ্ছে, একই রকম ভাবে একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হবে তাকে বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক।
সেম ওয়েতে এক একক উষ্ণতার বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে ডিনোট করা হয় বিটা দ্বারা, আয়তন প্রসারণ গুণাঙ্ককে ডিনোট করা হয় গামা দ্বারা। তাহলে কি পেলাম একটু লিখে ফেলি। তাহলে নাম্বার 1 এ পাচ্ছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 minus L1 by L1 T2 minus T1। দৈর্ঘ্য বেড়েছে কতটা বললাম, L2 minus L1। তার মানে দৈর্ঘ্য প্রসারণ যদি চাওয়া হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ L2 minus L1 সেটা ইকুয়াল টু কত হবে, তাহলে L2 minus L1 তাহলে এটার পাশে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে পাবো হচ্ছে L1 আলফা T2 minus T1। T2 হচ্ছে অন্তিম উষ্ণতা, T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা। আর L2 হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। তাহলে অন্তিম দৈর্ঘ্য কত হবে, তাহলে অন্তিম দৈর্ঘ্য তো L2, তাহলে মাইনাস L1 যদি পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস L1, তাহলে হয়ে গেল L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। এখান থেকে আমি L1 কমন নিলাম, পড়ে থাকছে এখানে 1 আর এখানে থাকছে আলফা T2 মাইনাস T1। তাহলে অন্তিম দৈর্ঘ্য L2 ইকুয়াল টু পেয়ে গেল। এটাকেই ফলো করেই আমরা লিখতে পারবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আলফার জায়গায় কি আসবে, বিটা। ক্ষেত্রফল দৈর্ঘ্যকে L দিয়ে ডিনোট করেছি, লেন্থ। ক্ষেত্রফলকে যদি আমি S দিয়ে ডিনোট করি তাহলে আসবে কি S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। তাহলে ক্ষেত্র প্রসারণ কতটা পাবো, S1 বিটা T2 মাইনাস T1। অন্তিম ক্ষেত্রফল কত হবে, অন্তিম ক্ষেত্রফল S2 ইকুয়াল টু আসবে মাইনাস S1, এর মতো এভাবে লিখতে পারি এখান থেকেও। তাহলে কত আসবে S1 1 প্লাস আলফার জায়গায় আসবে বিটা T2 মাইনাস T1। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু আসবে কত, V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। আয়তন প্রসারণ কত পাবো, আয়তন প্রসারণ মানে V2 মাইনাস V1 সেটা আসবে V1 গামা T2 মাইনাস T1। অন্তিম আয়তন কত হবে, মানে V2 যেটা, এটাকে ফলো করে করতে পারবো V1 শুধু বিটার জায়গায় কি আসবে গামা। তাহলে কিন্তু এগুলোই কিন্তু আমার অঙ্ক করতে লাগবে, এগুলোই কিন্তু তার মানে ফর্মুলা হয়ে যাচ্ছে। এই যে আলফা বিটা গামা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো, এটা ফর্মুলা নাম্বার 10 এ রাখছি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তো এটা একটু প্রুফ করে দেখাবো যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 কিভাবে আসে। আর একটা ফর্মুলা 11 নাম্বার, সেটা এক্ষুনি লিখছি না, ওটা পরে লিখছি, আগে ওটা প্রুফ করবো, তারপরে এখানে 11 নাম্বার ফর্মুলা হিসেবে ওটা থাকবে। এবার একটু আসি যে আলফা বিটা গামার একক কি হবে সেটা। একটা দিয়ে বোঝালে সবকটাই বোঝানো যাবে।
তো আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা দিয়েই বুঝাচ্ছি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু কি এসছে, L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এখন L2 মাইনাস L1 মানে কি বোঝায়? দৈর্ঘ্যের পার্থক্য। L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, T2 মাইনাস T1 মানে উষ্ণতার পার্থক্য। তাহলে L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্যের পার্থক্য বা দৈর্ঘ্যের পরিবর্তনও বলতে পারি। L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, আর T2 মাইনাস T1 মানে উষ্ণতার পার্থক্য। তাহলে যদি আলফার একক করতে বলে, তার মানে আলফার একক, তাহলে সেটা কি আসবে? যেহেতু এটা দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে এখানে আসবে দৈর্ঘ্যের একক। প্রাথমিক দৈর্ঘ্য এগেইন দৈর্ঘ্যের একক। উষ্ণতার পার্থক্য মানে আসবে কি? উষ্ণতার একক। দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের তো কেটেই গেল, তাহলে পড়ে থাকলো 1 বাই উষ্ণতার একক। তাহলে দেখো, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সেটা কিন্তু দৈর্ঘ্যের এককের উপর ডিপেন্ড করেনি, তার উপর ডিপেন্ড করছে উষ্ণতার এককের উপর। একই রকম ভাবে যদি আমি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক দেখি, সেখানেও কি আসবে? তখন আসবে বিটার একক ইকুয়াল টু ক্ষেত্রফলের একক, এখানেও আসবে ক্ষেত্রফলের একক ইন্টু উষ্ণতার একক। ক্ষেত্রফল একক কেটে যাবে, পাবো কত? 1 বাই উষ্ণতার একক। যদি আমি আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আসি, সেখানেও একই রকম, এখানে আসবে আয়তনের একক, এখানেও আয়তনের একক ইন্টু উষ্ণতার একক। আয়তনের একক তো কেটে যাবে, পাবো 1 বাই উষ্ণতার একক। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের যে এককগুলি আছে, এরা কিন্তু কেউ তাদের নাম অর্থাৎ দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলের একক, আয়তনের একক এদের উপর নির্ভর করে না, শুধুমাত্র নির্ভর করে উষ্ণতার এককের উপর। তাই আলফার একক হোক, বিটার একক হোক আর গামার একক হোক, তিনটেই তাহলে কি আসবে? যেহেতু 1 বাই উষ্ণতা, তার মানে কি আসবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন, এই আসবে আমাদের আলফা বিটা গামার একক। তাহলে আলফার একক কি কি হতে পারে? পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। এগুলোকে আমরা ইনভার্স দিয়েও লিখতে পারতাম, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স, এভাবেও লেখা যেতে পারে। তো এবার চলে আসি এই আলফা বিটা গামার রিলেশনটা স্ট্যাবলিশ করা। মানে এখানে তো আমরা বলেই দিয়েছি যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, তো এটা কিভাবে এলো সেটা একটু দেখে নেওয়া যাক। তো এই সম্পর্কটা আমরা দুভাবে করতে পারি, একটা নর্মাল অবকলনের সাহায্য ছাড়াই, আর একটা ডেরিভেটিভের সাহায্য করতে পারি। তো ডেরিভেটিভের সাহায্যে করার জন্য আমি এটাকে একটু অবকল রূপ দিয়ে দেখাচ্ছি কিভাবে লিখতে পারি। ধরি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ঠিক আছে? এই L2 মাইনাস L1 অর্থাৎ দৈর্ঘ্যের যে পরিবর্তন, সেটাকে ডিনোট করলাম TL দ্বারা, দৈর্ঘ্যের পরিবর্তন। L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে এটা শুধু L। আর এই উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1, এটাকে ডি থিটা দিয়ে ডিনোট করলাম। মানে এখানে থিটা হচ্ছে উষ্ণতা শো করছি, আর ডি থিটা মানে এই উষ্ণতার পরিবর্তন। ডিটিও লিখতে পারতাম, তো ডিটিটাকে অ্যাভয়েড করছি এই কারণে, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় টি যেটা সেটা টাইমে ডিনোট করি, তো তখন আমাদের মনে হবে ডিএল বাই ডিটি, তখন আমার সঙ্গে সঙ্গে আমরা ভেলোসিটি ভেবে ভাবা শুরু করে দেবো। তো সেই কারণে আমরা এখানে টেম্পারেচারটা থিটা দিয়ে ডিনোট করলাম। তাহলে এগুলো কিন্তু অবকল রূপ হয়ে গেল। তাহলে আলফা ইকুয়াল টু কি হবে? ডিএল বাই এল ডি থিটা। একই রকম ভাবে বিটা ইকুয়াল টু কি আসবে? ডিএস বাই এস ডি থিটা। গামা ইকুয়াল টু আসবে ডিভি বাই ভি ডি থিটা। ডি থিটা নিচে অবশ্যই। তারপরে ডিএল মানে দৈর্ঘ্যের পরিবর্তন, এল মানে প্রাথমিক দৈর্ঘ্য, এখানে ডিএস মানে ক্ষেত্রফলের পরিবর্তন, এস প্রাথমিক ক্ষেত্রফল, ডিভি মানে আয়তনের পরিবর্তন, ভি প্রাথমিক আয়তন, আর ডি থিটা তো আমাদের উষ্ণতার পরিবর্তন।
তো যখন আমি অবকল রূপ দেখালাম তখন আমি ফার্স্টে অবকলনের সাহায্যে ওটা প্রুফ করি, আলফা বিটা গামার রিলেশন। তাহলে কলন বিদ্যার সাহায্যে কলন বিদ্যার সাহায্যে আলফা বিটা ও গামায়ের সম্পর্ক প্রতিষ্ঠা। স্মল এল দৈর্ঘ্যের একটা ঘনক নেওয়া হলো, এল দৈর্ঘ্যের একটি ঘনক নেওয়া হলো, ঘনক। ঘনকের প্রতিটা তল কেমন হয়? বর্গাকার। আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? বাহু স্কোয়ার। তাহলে এই আমরা যে ঘনকটা নিলাম তার যেহেতু বাহুর দৈর্ঘ্য এল, তাহলে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল কত হবে? এল স্কোয়ার। ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল এল স্কোয়ার। তো প্রতিটি তলের ক্ষেত্রফল ডিনোট করি এস দিয়ে, হ্যাঁ, তাহলে এস ইকুয়াল টু এল। আমাদের যে ঘনক নিয়েছি, প্রথমে যে এল দৈর্ঘ্যের ঘনক নিলাম, তখন ধরা যায় উষ্ণতা ছিল থিটা। তাহলে এটাকে আমি থিটার সাপেক্ষে অবকলন করছি। থিটার সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? ডিএস বাই ডি থিটা, এখানে আমরা ডি বাই ডি থিটা ইন্টু এল স্কোয়ার। এখন এল এর ডেরিভেটিভ তো আর থিটার রেসপেক্টে করা যাবে না, তো আমি এল এর ডেরিভেটিভ করার জন্য এল দিয়েই করছি। ডিএল ডি বাই ডিএল লিখলাম এল স্কোয়ার। ডিএল ছিল না, ডিএল চলে আসলো উপরে, ছিল ডি থিটা, এই নিচে আসলো ডি থিটা। তাহলে ডিএস বাই ডি থিটা, এবার এল স্কোয়ার ডেরিভেটিভ ইজিলি করা যাবে। তাহলে কি হবে? যদি এল এর সাপেক্ষে করছি তাহলে আসবে কত? এল স্কোয়ার ডেরিভেটিভ করলে 2l, এখানে ছিল ডিএল বাই ডি থিটা। তো ডিএস বাই ডি থিটা আমরা বার করেছি। বিটা ইকুয়াল টু কি হয়? তো আমরা জানি বিটা ইকুয়াল টু হয় ডিএস বাই এস ডি থিটা। তো আমি এখানে ডিএস বাই ডি থিটার ভ্যালু বার করেছি, সেটা পুট করে দিই। তাহলে 1 বাই এস, আর ডিএস বাই ডি থিটার ভ্যালু কত পেলাম? 2l ডিএল বাই ডি থিটা। আবার এস মানে কি হয়? এল স্কোয়ার। তো এস এর জায়গায় আমি এল স্কোয়ার বসিয়ে দিচ্ছি, তাহলে আসছে 1 বাই এল স্কোয়ার 2l ডিএল বাই ডি থিটা। এল দিয়ে এল স্কোয়ার কাটলে থাকছে একটা এল, তাহলে কত আসছে? 1 বাই এল, বা এভাবেও লিখতে পারি ডিএল বাই এল ডি থিটা। আবার আমরা দেখেছি যে ডিএল বাই এল ডি থিটাতে কি হয়? আলফা। তাহলে এটা ইকুয়াল টু, কোথায় একটা মিস হয়েছে, হ্যাঁ মিস দেখো কোথায় হয়েছে, এই 2টা আমরা লেখা হয়নি এখানে, তাহলে একটা 2 আসবে। তাহলে 2 ইন্টু ডিএল বাই এল ডি থিটা, আর ডিএল বাই এল ডি থিটা হয় আলফা, তাহলে হলো কত? 2 আলফা। মেনশন করে দিই যেহেতু আলফা ইকুয়াল টু ডিএল বাই এল ডি। তাহলে আমরা কি পেলাম? বিটা ইকুয়াল টু 2 আলফা। তাহলে বিটা ইকুয়াল টু যদি 2 আলফা হয়, দেয়ারফর আলফা ইকুয়াল টু আসবে বিটা বাই 2। এটা পেলাম আলফা বিটা রিলেশন। এবার আসছি আলফা গামা রিলেশন। এল দুইটা ঘনক নেওয়া হলো, আর একটা জিনিস লিখে দিই ধরি, প্রাথমিক উষ্ণতা ইকুয়াল টু থিটা।
এবার রিলেশন করব আলফার সাথে গামা। আলফার সাথে গামা রিলেশন সেট করতে গেলে তখন এখানে যেমন ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল নিয়েছি, এবার ক্ষেত্রফল নেব না, এবার নেব ঘনকের আয়তন। ঘনকের আয়তন, আয়তন ভি দিয়ে ডিনোট করলাম, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, বাহু কিউব। ঘনকের আয়তনের ফর্মুলা হয় বাহু কিউব, তাই এল কিউব। আবার এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তো থিটার সাপেক্ষে অবকলন করে পাই, কি পাই, ডিভি বাই ডি থিটা, ডি বাই ডি থিটা এল কিউব। আগের মতোই এর ডেরিভেটিভ থিটার রেসপেক্টে করা যাবে না, তো নিয়ে নিলাম ডি বাই ডি এল এল কিউব, আর ডিএল টাকে তুললাম, আর ডি থিটা ছিল লিখলাম, আর ডিএল তো কাটতে হবে কারণ ডিএল তো ছিল না। তো পাচ্ছি কত, ডিভি বাই ডি থিটা এল কিউবের ডেরিভেটিভ কি হবে, পাওয়ারটা আগে চলে আসবে 3, আর চলে আসবে এক পাওয়ার কমে যায় 3 এল স্কয়ার। মানে আমরা জানি ডেরিভেটিভের ফর্মুলা কি হয়, ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস। তো এখানে কিউব 3 ছিল তাই 3 আগে এসছে, আর পাওয়ার কি হয় 1 কমে যায়, তো 1 কমে যাচ্ছে, ডিএল বাই ডি থিটা। আমরা জানি কার সাথে কার রিলেশন করতে চাইছি এবার, আলফার সাথে গামা। গামা মানে কি, আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আমরা জানি আয়তন বিকৃতি গুণাঙ্ক গামা ইকুয়াল টু কি হয়, ডিভি বাই ভি ইন্টু ডি থিটা। এখন ডিভি বাই ডি থিটার ভ্যালু তো এখানে পেয়েছি, তাহলে 1 বাই ভি 3 এল স্কয়ার ডিএল বাই ডি থিটা। আবার ভি মানে কি হয়, এল কিউব, তাহলে 1 বাই এল কিউব 3 এল স্কয়ার ডিএল বাই ডি থিটা। এল স্কয়ার দিয়ে এল কিউব কাটলে এল থাকছে, তাহলে এখানেও পাচ্ছি 3 ডিএল বাই এল ডি থিটা। একটু আগেও লিখেছিলাম যে ডিএল বাই এল ডি থিটাতে হয় আলফা, তাহলে ইকুয়াল টু পাচ্ছি আমরা 3 আলফা। তাহলে এখানে পেলাম গামা ইকুয়াল টু 3 আলফা, তাহলে আলফা ইকুয়াল টু কি হবে, গামা বাই 3। সুতরাং আলফা ইকুয়াল টু গামা বাই, তাহলে প্রথমে পেলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2, এখন পেলাম আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে ফাইনালি আলফা বিটা গামা রিলেশন কি পেলাম, সুতরাং আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই, তাহলে আমাদের রিলেশনটা সেটা পড়বে। তো এবার আসি উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তনের রাশিমালা। ওই যে তখন 11 নম্বরের ফর্মুলা লিখতে চাইছিলাম, তো এটাই হবে সেই রাশিমালা, যেটা পাবো সেটাই হবে আমাদের 11 নম্বর ফর্মুলা। উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তনের রাশিমালা। একটা পদার্থ আমরা তো নিলাম, কঠিন পদার্থ, যার ভর ধরো m, টেম্পারেচার তখন T1, আয়তন তখন V1। ধরা যাক T1 উষ্ণতায় m ভরের একটি কঠিনের আয়তন V1।
তাহলে ঘনত্ব কত আসবে? ঘনত্ব ইংরেজি ডেনসিটি, তাই আমি ডি দিয়ে ডিনোট করছি, d1। তাহলে ঘনত্ব মানে আমরা জানি হয় ভর বাই আয়তন, ভর তো m, আয়তন v1। এখন উষ্ণতা বাড়িয়ে T2 করলে দেখো, যখন আমি উষ্ণতা বাড়াবো তাতে কি আমাদের ভর চেঞ্জ হবে? না, ভর তো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কি? আয়তন। উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে কিন্তু ভর কিন্তু একই থাকে। তাহলে এখন উষ্ণতা বাড়িয়ে T2 করলে কঠিনের আয়তন হয় V2। সুতরাং ঘনত্ব হবে D2 = m/V2। এটাকে মনে করবো ইকুয়েশন 1, এটা করলাম ইকুয়েশন 2। যদি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে 2 নংকে 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে 1 2/1 করে পাই। তাহলে কি পাবো? d2/t1 = m/v2 বাই m/v1। mm কাটা, তাহলে v1 উঠে গেল, তাহলে v1/v2। v1 v2 মানে ছিল অন্তিম আয়তন। আমরা অন্তিম আয়তনের একটা ফর্মুলা দিয়েছিলাম যে অন্তিম আয়তন v2 = কি হয়? v1 × 1 + গামা t2 - t1। তো সেটা লিখছি এখন। তাহলে v2 এর জায়গায় কি আসছে? v1 × 1 + গামা t2 - t1। v1 v1 কেটে গেল। or এখান থেকে এখানে আসছি, or d2/d1, এটাকে আমি নিচ থেকে যদি উপরে লিখি তাহলে 1 + গামা t2 - t1, এর পাওয়ার ছিল 1, আর নিচ থেকে যখন উপরে আনছি তখন আসছে -1। যদি এই পদটা 1 থাকে এইটা, আর দ্বিতীয় এই সেকেন্ড টার্মটা যদি খুব ক্ষুদ্র হয়, তো সেই কন্ডিশনে আমরা এই পাওয়ারটাকে এখানে সরাসরি গুণ করে বসাতে পারি। তবে এরপরেও কিছু পদ থাকে, মানে এটা আমাদের দ্বিপদ উপপাদ্য, এরপরেও কিছু পদ থাকে, সেই পদগুলোর মানে ক্ষুদ্র বলে আমরা এখানে বাদ দিচ্ছি। তার মানে কি? মানে ফর্মুলাটা এরকম ইউজ করছি, 1 + x⁴n = 1 + nx। এটা কখন ইউজ করতে পারবো? এটা 1 আছে, আর এটা যদি খুব ক্ষুদ্র থাকে সেই কন্ডিশন। তাহলে এখানে গামার ভ্যালু কিন্তু খুব ক্ষুদ্র হয়, হ্যাঁ? তো সেই কারণে আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট এখানে ইউজ করছি। তাহলে কি লিখছি? d2/t1, তাহলে এই পাওয়ারটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস প্লাসে মাইনাস গামা t2 - t1। তাহলে d2 = কি পাবো? d1 × 1 - গামা t2 - t1। এর পাশে লিখে দেবে যে এই টার্মের পরে যে উচ্চতর ঘাতগুলি আছে, পদগুলো আছে, উচ্চতর ঘাতের যে পদগুলো আছে সেগুলোকে আমরা ক্ষুদ্র বলে বাদ দিচ্ছি। তো আমি অত লিখলাম না, আমি এখানে লিখে দিচ্ছি আলফা গামা t2 - t1 এর পরবর্তী পদগুলি ক্ষুদ্র বলে উপেক্ষণীয়। তাহলে এটা হলো আমাদের উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তনের রাশিমালা। তবে এটাকে আমি সরাসরি 11 নম্বর ফর্মুলায় ইনক্লুড করতে চাইছি না। কারণ অ্যাকচুয়ালি এখানে কি, এই যে আমরা কিছু উপেক্ষা করছি, বাদ দিচ্ছি, তো তার জন্য এখানে অঙ্ক করার সময় হয়তো একেবারে পারফেক্ট আসবে না, হয়তো একটু এদিক ওদিক থাকবে। তো সেই কারণে এটা না ইউজ করে যদি এখান থেকে ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম, মানে দেখো এখানে কিছু নিয়ে মানে 1, d1 মানে এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? d1 × 1 মানে d1, d1 = d2 × এটা, মানে বলতে চাইছি এটা, এটার সাথে মাল্টিপ্লাই করলে 1 d1, সেটা ইকুয়াল টু কি আসতো? d2 × 1 + গামা t2 - t1। তাহলে এখানে আমার কিছু বাদ দিতে হয়নি, তো এটাকে আমি 11 নম্বর ফর্মুলা ইউজ করব। কিন্তু যখন থিওরিক্যাল কোয়েশ্চেন থাকবে
যে উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তনের রাশিমালা, তখন আমাদের পরবর্তী ঘনত্বটার উপর জোর বেশি দিতে হবে। অর্থাৎ পরবর্তী ঘনত্ব মানে D2। সেই কারণে এখানে D2 দিয়ে স্টার্ট করেছি, D2 এর মানটা বার করেছি। কিন্তু অঙ্ক করার সময় তুমি এখানে D1টা দিয়ে আঁকবে, তাহলে অ্যান্সার অনেকটাই পারফেক্ট থাকবে। আর যেহেতু এখানে আমরা কিছু বাদ দিতে হয়নি, তাহলে এটা আমরা ইউজ করবো কোথায়? 11 নম্বর ফর্মুলা। আর থিওরিক্যাল এটুকু যাবে। আচ্ছা, ওই আলফা বিটা গামার রিলেশনটা বলেছিলাম দুভাবে দেখাবো, একটা কলন বিদ্যার সাহায্যে, একটা নর্মাল প্রসেসে। তো কলন বিদ্যাটা তো করানো হয়েছে, নর্মালটা দেখানো হয়নি, তো সেটাই এবার দেখিয়ে দিই। আলফা, বিটা ও গামা এর সম্পর্ক। তিনটে সম্পর্ক একবারে করা যাবে না, আগেরটা তো যায়নি, আমরা দুটো দুটো করে করব। ফার্স্ট নেব আলফা বিটা রিলেশন, দেন আলফা গামা। প্রথমে আসছি আলফা ও বিটার সম্পর্ক। আলফা ও বিটা এর সম্পর্ক। একটা ধাতব পাত নেওয়া হলো, যার বাহুর দৈর্ঘ্য L। T1 উষ্ণতায় একটি ধাতব পাত নেওয়া হলো। যার অবশ্যই বর্গাকার, হ্যাঁ, T1 উষ্ণতায় একটি বর্গাকার ধাতব পাত নেওয়া হলো, যার বাহুর দৈর্ঘ্য L1। এটা T1 উষ্ণতায় বাহুর দৈর্ঘ্য L1। তাহলে ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রফল S1 ইকুয়াল টু L1 স্কয়ার হবে। এবার কি করছি? উষ্ণতা বাড়িয়ে দিচ্ছি, তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়বে, ক্ষেত্রফলও বাড়বে। এখন উষ্ণতা বাড়িয়ে T2 করলে বাহুর দৈর্ঘ্য হয় L2। সুতরাং ক্ষেত্রফল S2, সেই সময়কার যে ক্ষেত্রফল, সেটা কি হবে? L2 স্কয়ার। আবার আমরা জানি L2 মানে অন্তিম দৈর্ঘ্য, তার ফর্মুলা দিয়েছি 3 নম্বরে। L2 ইকুয়াল টু কি ছিল? L2 ইকুয়াল টু পেয়েছিলাম L1 ইনটু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এটা ছিল L2 ইকুয়াল টু, বাট এখানে L2 স্কয়ার, তাহলে এখানেও স্কয়ার চলে আসবে, এখানেও স্কয়ার চলে আসবে। L1 স্কয়ার মানে কি হয়? S1। আর এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আমি ভাঙতে পারি, তাহলে s মানে a, এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে কি হবে? a স্কয়ার মানে 1 এর স্কয়ার 1 প্লাস 2ab, 2 ইনটু 1 ইনটু এটা প্লাস b স্কয়ার মানে এটার স্কয়ার। এবার আলফা খুব ক্ষুদ্র হয়, তখন বলেছিলাম গামা ক্ষুদ্র, আলফা বিটা গামা তিনটেই কিন্তু ভ্যালু খুব ক্ষুদ্র থাকে। তাহলে আলফা ক্ষুদ্র, তার স্কয়ার করলে ভ্যালুটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, সেই জন্য এর পরের পদটাকে আমরা উপেক্ষা করছি। 2 আলফা T2 মাইনাস T1 এর পরবর্তী পদ ক্ষুদ্র বলে উপেক্ষণীয়। তাহলে আমরা পাচ্ছি S2 ইকুয়াল টু S1, এটা করলাম ইকুয়েশন 1। আবার S2 ইকুয়াল টু আমরা ডাইরেক্টও জানতাম কিছু একটা ছিল, সেটা কি? মনে করে দেখো, ফর্মুলা নাম্বার 6 এ ছিল পারহ্যাপস, যে S2 ইকুয়াল টু S1 1 প্লাস বিটা T2 মাইনাস T1। আবার আমরা জানি S2 ইকুয়াল টু হয় S1 1 প্লাস বিটা
t2 মাইনাস t1, এটা করলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে s2 ইকুয়াল টু পাচ্ছি এটা, এখানে s2 ইকুয়াল টু পাচ্ছি এটা। তার মানে আমরা বলতে পারি যে 1 আর 2 যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারি এটা ইকুয়াল টু এটা। তাহলে 1 ও 2 তুলনা করে পাই, কি পাই? s1 into 1 plus 2 alpha t2 minus t1 equal to s1 into 1 plus beta t2 minus t1। আমি এখানে স্টেপ জ্যাম করে একবারে লিখছি। যেমন ধরো বোথ সাইডে s1 কেটে যাবে, তার পরের লাইনে দেখো কি থাকছে 1 plus 2 alpha t2 minus t1, এখানে থাকছে 1 plus beta t2 minus t1, তো 1 1 কেটে যাবে। তারপরের লাইনে 2 আলফা পাবো, হচ্ছে 2 আলফা t2 minus t1 equal to beta t2 minus t1, তো t2 minus t1 বোথ সাইডে কেটে যাবে, তাহলে পাবো কি 2 আলফা equal to beta। তাহলে 2 আলফা equal to beta or আলফা equal to beta। তাহলে হয়ে গেল আমাদের আলফা বিটা রিলেশন। এবার চলে আসবো আলফা গামা রিলেশন। আলফা গামা, আলফা বিটা রিলেশন করতে গিয়ে যেমন একটা বর্গাকার ধাতব পাত নিয়েছি, এবার নেব একটা ঘন, কারণ আয়তন দরকার। T1 উষ্ণতা একটি ধাতব ঘনক নেওয়া হলো, যার বাহুর দৈর্ঘ্য L1। তাহলে আয়তন কত হবে? সুতরাং আয়তন V1 ইকুয়াল টু, ঘনকের আয়তনের ফর্মুলা কি হয়? বাহু কিউব। তাহলে V1 ইকুয়াল টু হবে L1 কিউব। এখন উষ্ণতা বাড়িয়ে T2 করলে, উষ্ণতা বাড়িয়ে T2 করলে দৈর্ঘ্য হয় L2। সুতরাং আয়তন হবে V2 ইকুয়াল টু, তখন কি হবে? L2 কিউব। আগের মতোই L2 মানে আমরা কি জানি? L2 মানে জানি L1 into 1 plus alpha T2 minus T1, কিউব আছে বসিয়ে দিলাম। L1 কিউব মানে কি পেয়েছি? V1। আর এটা a প্লাস b হোল কিউবের ফর্মুলায় ভাঙতে পারি, আর a প্লাস b হোল কিউবের ফর্মুলা হয় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর লিখে দিচ্ছি a প্লাস b হোল কিউব হয় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো সেই ফর্মুলায় ভাঙলে একের কিউব মানে 1, 3a স্কোয়ার মানে একের স্কোয়ার, b মানে আলফা t2 মাইনাস t1। তারপরের টার্মগুলো দেখো বি স্কোয়ার মানে হবে কি আলফার স্কোয়ার, এর আগের বারও আমরা আলফা স্কোয়ার ক্ষুদ্র করে উপেক্ষা করেছি। লাস্ট টার্মের সময় বি কিউব মানে আলফার কিউব হয়ে যাবে, আলফা স্কোয়ার তো ক্ষুদ্র হলোই, তাহলে আলফা কিউব আরো ক্ষুদ্র হয়ে যাবে। তার মানে আমরা এই দুটো টার্মের পর আর যে টার্মগুলো থাকছে সেগুলো ক্ষুদ্র বলে বাদ দিচ্ছি। তাহলে 3 আলফা t2 মাইনাস t1 এর পরবর্তী পদগুলি ক্ষুদ্র বলে উপেক্ষণীয়। এটা করলাম ইকুয়েশন 1। আবার আমরা জানি V2 ইকুয়াল টু সরাসরি একটা ফর্মুলা ছিল, সেটা আমরা জানি, সেটা পারহ্যাপস 9 নাম্বার ফর্মুলায় ছিল যে V2 ইকুয়াল টু কি হয়? V1 ইনটু 1 প্লাস গামা T2 মাইনাস T1। তো বসিয়ে দিই V2 ইকুয়াল টু V1 ইনটু 1 প্লাস গামা T2 মাইনাস T1। এটা করলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে V2 মানে এটা, আবার এখানে V2 মানে এটা, তাহলে আমার 1 আর 2 কম্পেয়ার করলে কি পাবো? এটা ইকুয়াল টু এটা। 1 ও 2 তুলনা করে পাই
কি পাচ্ছি V1 into 1 plus 3 alpha T2 minus T1 equal to V1 into 1 plus gamma T2 minus T1. both side V1 কাটবে, তারপর এবার 1 1 কাটবে, তারপর T2 minus T1 কাটবে, তার মানে পাবো কত 3 alpha equal to gamma, তাহলে পেয়ে গেলাম alpha equal to gamma by 3। তাহলে আগে এসেছিল আলফা ইকুয়াল টু বিটা বাই 2, এখন পেলাম আলফা ইকুয়াল টু গামা বাই 3, তার মানে বলতেই পারি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। সুতরাং আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। যদি কখনো এটা রেশিও হিসেবে বলে তাহলেও বলতে পারবো আলফা ইস টু বিটা ইস টু গামা, আলফা নিচে কিছু নেই মানে 1, তার মানে আসবে কত 1:2:3। কোশ্চেন এভাবেও অনুপাত হিসেবেও বলতে পারে। কখনো কখনো কোয়েশ্চেনে দেখা যাচ্ছে বিটা গামা রিলেশন চাইছে। যদি বিটা গামা রিলেশনও চায়, দেখো বিটা গামা রিলেশন তো আমাদের ডাইরেক্ট কোথাও বের করতে পারিনি, আলফা বিটা আলফা গামা করেছি, তাহলে বিটা গামা রিলেশন চাইলে কিন্তু তোমাকে দুটোই করতে হবে। দুটো করে তখন তুমি এই বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 বা বলতে পারো 3 বিটা ইকুয়াল টু 2 গামা, এই রিলেশন সেট করতে হবে। যদি বলে আলফা বিটা, তো আলফা বিটা রিলেশন তো প্রথম যেটা করলাম ওটা করলেই হবে। যদি বলে আলফা গামা, তো এটা করলেই শুধু হবে। আলফা বিটা গামা দুটোই করতে হবে। আর একটা কথা বলে রাখি, উষ্ণতার পরিবর্তনে দৈর্ঘ্যের খুব একটা পরিবর্তন হয় না এমন একটা সংকর ধাতু আছে যার নাম হচ্ছে ইনভার, লোহা ও নিকেলের সংকর ধাতু সেটি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।